আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের পক্ষ থেকে সকল মানবিজ্ঞানদের শুভেচ্ছা। অর্থনীতি অবশ্য মানবিকের বাইরে অনেক কমার্স স্টুডেন্টদেরও থাকে। তো এই ভিডিওটি যারাই দেখছো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এইচএসসি 25 ব্যাচদের শুধু 25 ব্যাচ বলে কথা না, 26 ব্যাচটা চাইলেও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো। অর্থাৎ যদি মানবিকের কোনো একটা সাবজেক্ট যদি তোমার হয়ে থাকে, তাহলে তোমার পূর্ণ দায়িত্ব কিন্তু মানবিজ্ঞানই নিচ্ছে। কারণ তোমার যা প্রয়োজন, অর্থাৎ শেষ করে সলভ করা, বেসিক, তারপর হচ্ছে সৃজনশীল, তারপর ক খ, এছাড়া খুঁটিনাটি অনেক রকম ডাউট সলভ, সবগুলো কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছে আমাদের মানবিজ্ঞানের পেজে। চোখ রাখলেই তুমি নিয়মিত অনেক কিছু জিনিসগুলো দেখতে পাবে। তারপরে যদি প্রয়োজন থাকে কমেন্ট করো, আমরা সেগুলো জানাবো। তাহলে এখন আমরা কি পড়তে উঠেছি, থাম্বনেল দেখি। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা জানো, কিংবা যারা আজকে এই রুটিন, আজকে যারা শনিবার দিন ভিডিও দেখছো তারা জানো, শনিবার মানেই ওই পাশে তুমি, এই পাশে আমি, আর বা ওই পাশে তুমি, এই পাশে মানবিক জ্ঞান, মাঝখানে 3টি সাবজেক্ট, সেটা হচ্ছে বাংলা প্রথম, ভূগোল এবং অর্থনীতি। তো ইতিমধ্যে তোমরা বাংলা প্রথম এবং হচ্ছে ভূগোলের সলভ ক্লাস পেয়ে গিয়েছো, টেস্ট পেপার সলভ ক্লাস। এখন আমি অর্থনীতি সলভ ক্লাস করাবো। তো যারা ওই ক্লাস দুটি পাওনি তারা দেখো, আমাদের ইয়েটা স্ক্রল করো, তাহলে দেখবে। তাহলে অর্থনীতি ফার্স্ট পেপারের এখন পড়াবো প্রথম টপিকটি। এমসিকিউ। এই যে এইখানের মধ্যে আমরা কিছু এমসিকিউ বাছাই করে রেখেছি, যেগুলো যেমন দেখো কতগুলো এমসিকিউ হবে, খুব বেশি না। তুমি তোমার গাইড নোট দেখো, অনেক অনেক এমসিকিউ হবে। এখানে আমরা খুব বাছাই করে 43টা এমসিকিউ রেখেছি, এবং কমিটেড আমরাও। এবং তুমি দৃঢ় বিশ্বাস রাখতে পারো যে এই 43টা প্রশ্ন পড়লে পরে তোমার আর নিজের মতন করে অন্য আর কোনো এমসিকিউ পড়তে হবে না, দুশ্চিন্তা ভুগতে হবে না, কিছু কি রয়ে গেল, কিছু কি বাদ পড়ে গেল, আরো কি বেশি পড়া দরকার, নেই পদ্ধতি যথেষ্ট। এই পর্যন্ত যথেষ্ট, কিংবা 43টা প্রশ্ন বাছাই করতে খুব বেশি লাগে না। ভালো স্টুডেন্ট যারা তারা নিজেরা বাছাই করতে পারে, কিন্তু বাছাই করতে একটু সময় লাগে। ওই সময়টুকু তুমি আরো 2টা পড়া পড়ে ফেলতে পারো। সেই জন্য বাছাইকরণটা আমরাই করছি। এখন কথা হচ্ছে, এইটা তো তুমি টেস্ট পেপার, এই টেস্ট পেপার সলভ ডাউনলোড করে তুমি নিজেও পড়তে পারতে, কিংবা তুমি যে টেস্ট পেপার সলভ টেস্ট পেপারটা কিনেছো সেটা তুমি নিজেও পড়তে পারো। তারপর ভিডিওটি কেন দেখবে? কারণ সেই টেস্ট পেপারের মধ্যে তোমাকে কেউ ব্যাখ্যা করে দিবে না, আলোচনা করবে না যে কোন উত্তরটা হবে, কেন ওইটা হইলো, কেন ওইটা হইলো না। তো সুতরাং এই ভিডিওগুলো দেখে তোমার লাভটা হবে কি, এই জায়গাতেই যে তুমি একটু অভ্যস্ত হবা যে কি, যে পরীক্ষা একদম হুবহু প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু অপশন তো এরকম থাকবে না। অনেক সময় অপশন এরকম থাকবে, প্রশ্ন তো এরকম থাকবে না। কিন্তু তুমি যদি ভালো করে বুঝে না নাও, তাহলে কিন্তু ধরাটা খাইতে হয়। কিন্তু যদি বুঝে বুঝে যাও, সুতরাং আমরা প্রশ্নগুলো এভাবে করে করেছি, যতগুলো টপিক আছে সবগুলো টপিক ধরে ধরে, যাতে প্রত্যেকটা টপিকের একটা কভারেজ হয়, এবং বহুপদী, উদ্দীপক, জ্ঞানমূলক, অনুধাবন, উচ্চতর দক্ষতা, সবগুলো সম্পর্কে একটা মিশ্র বা একটা যাচাইকৃত বাছাই কিছু কিছু প্রশ্ন, যে তোমার ওইভাবে আলাদা করে উপকার হবে। তো দেখো, শ্রেণী শোষণ অনুপস্থিত কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, কোন অর্থনীতির? আচ্ছা, কোন অর্থনীতি? প্রথমে হচ্ছে যদি বলি শ্রেণী শোষণ অনুপস্থিত, অনুপস্থিত যেহেতু, তাহলে একটা অর্থনীতি আছে, সেটা হচ্ছে কোনটা? সমাজতান্ত্রিক। কারণ সমাজতান্ত্রিক সেই অর্থনীতি, যে অর্থনীতি সমাজের সবাইকে সমান রাখতে চায় এবং কোনো শোষণ করে না। 2 নম্বর প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতি মানেটা কি? অর্থাৎ যেই বাজারে সবাই মুক্ত, কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না, এমনিতেই একটি দাম নির্ধারিত হয়ে যায়, চাহিদা এবং যোগানের উপর দাম নির্ধারিত হয়ে যায়। দাম নিয়ে কেউ আলোচনা, মানে দামটা কোনো কারো ফোর্স করা দাম না, অটো ক্রিয়েটেড দাম। তো সেটা হচ্ছে সেই মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয় বাজার চাহিদা যোগানের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ বাজারে যদি চাহিদা বেশি থাকে, যোগান যদি কম থাকে, দামটা বেশি যায়। আমরা সিজনাল দেখি, টমেটোর দাম 200 টাকাও কেজি হয়, আবার 10 টাকা কেজি হয়। তারপর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দ্বারা এটা হতে পারে, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়, এটা কেউ করে দেয় না, কেউ বলে দেয় না। যা নিচের কোনটা একটি দেশের অর্থনীতি আংশিক চিত্র ধরে ধরে? যদি অংশ কথাটা বলে, একটা দেশের আংশিক, অর্থাৎ পুরো জিনিসটা বলছে আংশিক, যদি আংশিক বলে তাইলেই হবে ব্যষ্টিক। সমষ্টি বা সমস্ত কিংবা পুরো, তাইলে হবে সামষ্টিক। এই ব্যষ্টিক সামষ্টিক এভাবে আসলে বোঝা যায়, বুঝতে হয়। আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? এইখানে অনেকেই অ্যাডাম স্মিথ বলবা, কিন্তু এখানে একটা জিনিস জানার আছে। জানার বিষয়টা কি সেটা তোমাদের জানাই, যেটা হচ্ছে
আধুনিক অর্থনীতির জনক, যখন কথাটার মধ্যে আধুনিক শব্দ চলে আসছে তখনই হবে পল স্যামুয়েলসন। আর যদি শুধু অর্থনীতির জনক এই শব্দটা আসতো তাহলে হয়তো অ্যাডাম স্মিথ। অর্থাৎ অর্থনীতির এই বিষয়টার জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। তার প্রথম বইয়ের মধ্যে তিনি অর্থনীতি সৃষ্টি করেছিলেন, কিন্তু তিনিও অনেক খুব ভুলভাল বা মানে মোটামুটি বেসিক কিছু তিনি দিয়েছিলেন, যেটা পরবর্তীতে 1975-এর দিকে পল স্যামুয়েলসন তিনি অর্থনীতিকে একটা আধুনিক ভাষায় নিয়ে যান, এত উপরে নিয়ে যান যে তিনি কিন্তু নোবেলও পুরস্কার পান, এবং নোবেল পুরস্কার আগে দেওয়া হতো না। পল স্যামুয়েলসনের প্রথমে সেটা দেখাইছে যে অর্থনীতিও তো নোবেল ডিজার্ভ করে, কারণ অর্থনীতি একটি বড় একটি শান্তির জায়গা, অর্থনীতি পৃথিবীর একটা বড় বা একটি আবশ্যকীয় সাবজেক্ট কিংবা পৃথিবীর জন্য দরকারি একটি বিষয়। এটা অর্থনীতি প্রথমে ব্যাখ্যা করতে পেরেছিলেন দেখে তিনি মূলত নোবেল পুরস্কার পান। তারপর যদি আসি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থা বিশিষ্ট? কোন অর্থ ব্যবস্থা বিশিষ্ট স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা? এটা ধনতান্ত্রিকের হবে, কারণ ধনতান্ত্রিকে কেউ দাম বলে দেয় না, এটা নির্দেশমূলক হবে না। তাহলে যদি আমরা এক কেটে দেই, দুই যদি না হয়, তাহলে এখানে তো অপশন কি? অপশন যে বুঝতে পারতেছি, এটা যদি না হয় তাও এটা হবে। তার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা, এক এবং 3। হ্যাঁ, উত্তর হবে সি। ইসলামী অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি? ইসলামী অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস, ইসলামী অর্থব্যবস্থা জ্ঞানের জন্য মূল উৎস বলি, আহ ইসলাম শিক্ষার, ইসলাম শিক্ষার ক্লাস আমার নিতে হচ্ছে। আসলে এটা আছে ওই ইসলাম অর্থব্যবস্থা আছে না, সেখান থেকে প্রশ্ন এসেছে মূলত চারটি। চারটিটা আসলে কেন? ইসলামের যে কোনো জিনিসেরই চারটি বিষয়, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটার থেকেই মূলত যে কোনো জ্ঞান বিষয় আসে, এই জন্য চারটা কথাই বলা হয়েছে। সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় কোনটি? এটা একটা গুরুত্বপূর্ণ এবং একটু জটিল প্রশ্নে বলা যেতে পারে। আমরা সামষ্টিক আর অর্থনীতির যে বিষয়বস্তুগুলো আছে, উদাহরণগুলো আছে, এগুলোর মধ্যে একটু কনফিউশন হয়ে যায়। এখন আমরা দেখব বের করতে পারি কিনা। সামষ্টিক অর্থনীতির বিষয় কোনটি? দ্রব্যের দাম, ভোক্তার আচরণ বিশ্লেষণ, ব্যক্তিগত আয়, জাতীয়। আচ্ছা দেখি, ব্যক্তিগত আয় এটা হবেই না। যখন ব্যক্তিগত আয় হয় তখন আর ওটা সামষ্টিক থাকে না, ওটা ব্যষ্টিক হয়ে যায়। বাকি ভোক্তার আচরণ বিশ্লেষণ আর দ্রব্যের দাম, এই দুইটা আসলে কনফিউশন। এই জিনিসটা তুমি আসলে বুঝতে পারছো, এটাকে হা বলবো না না বলবো সেটা আসলে বোঝা যাচ্ছে না। তাহলে সামষ্টিক অর্থনীতি, তাহলে তিনটার মধ্যে কোনটা হবে? তো এই দুইটা যদি বোঝা নাও যায়, জাতীয় দিয়ে এটা কিন্তু বুঝতে পেরেছি, তার মানে এটা সামষ্টিকই, অর্থাৎ সামষ্টিকটা কিন্তু জাতীয়ই হবে। ক্লাসটা অনেকেই হয়তো দেখছেও না, কিন্তু যারা দেখতেছো তারা কিন্তু বুঝতেছো যে তোমার জন্য কি আশীর্বাদ হয়ে এসেছে মানবিক জ্ঞান। যদি এটা হয়েই থাকে তাহলে তোমাদেরকে বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে, পুরোপুরি দেখবে, নিয়মিত দেখবে। আমরা নিয়মিত সবগুলো ভিডিও দেখবো। এই প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, তারপর ডে বাই ডে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করব। শুধু প্রতিটি অধ্যায় না, প্রতিটি সাবজেক্ট নিয়ে আলোচনা। মানবিক জ্ঞানে 12টা সাবজেক্ট, মানবিকের 12টা সাবজেক্ট আমাদের কাছে থাকতেছে। এছাড়া বাংলা, ইংলিশ, আইসিটিও থাকতেছে। তো সুতরাং আর একটু কমেন্ট করো। খুব দুঃখ লাগে এই জায়গায় যে আমি ভিডিও দেখি, স্টুডেন্ট সবাই দেখতেছে, ভিউ প্রায় 1000-3000 হয়ে যাচ্ছে, কিন্তু কেউ একটু কমেন্ট করতে পারো না। কমেন্ট তুমি করতে পারো যে কোনটা তুমি বুঝলে না। স্যার 4 নম্বরটা আবার একটু বুঝান। যারা এরকম প্রশ্ন করে রাখবে, আমরা তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা করে ফেলবো এবং লাইভ আসবো আমরা। সেই লাইভে ডাউট সলভ গুলো নিয়ে আলোচনা করা হবে। তো সুতরাং একটু কমেন্টে তোমার প্রবলেম গুলো জানিয়ে রেখো। তোমার সমস্যার সমাধান করে আমরা প্রস্তুত, তুমি কেন প্রস্তুত হচ্ছ না? কোনটি ব্যষ্টিক অর্থনীতির চলক? ব্যষ্টিক, ব্যষ্টিক, ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ সামষ্টিক নয়। সামষ্টিক যদি না হয়, যদি কর বলি, এটা সামষ্টিক, কারণ সারা দেশের সব মানুষের কর নিয়ে আলোচনা করতে। মুদ্রাস্ফীতি এটা কোন একটা অংশের হয় না, এটা পুরো দেশের ইকোনমির মধ্যে প্রভাব ফেলে। বেকারত্ব তাই। সুতরাং যদি ব্যষ্টিক বলি তাইলে হয় উপযোগ, অর্থাৎ এটা অর্থনীতির একটা ছোট্ট একটা অংশ। চাহিদার একটা ছোট্ট একটা আলোচনা হচ্ছে উপযোগ। উপযোগ বলতে পুরো অর্থনীতিকে বুঝায় না। যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি বিকল্প দ্রব্যের সম্ভাব্য মিশ্রণ প্রকাশ করে তাকে কি বলে? তাকে বলে চাহিদা রেখা, তাকে বলে উৎপাদন, এটা সহজ বিষয়। হ্যাঁ, একে বলে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি যারা সাপেক্ষে দুটি বিকল্প, ধরো ধান আর গম, আইসক্রিম আর পানি, চাল আর চিনি। তো এরকম করে দুইটা, আমার ধরো এটা কেন হয়, এই উৎপাদন সমরেখা কেন বের করতে হয়? তোমার কাছে 1 কোটি টাকা আছে, তুমি এখন এতে চাইলে দুটো ব্যবসায় করতে পারো। তুমি এটা চালের আড়ত দিতে পারো, তুমি চাইলে একটা কসমেটিকের দোকানও দিতে পারো। এখন তুমি কোনটা দিবে, কোনটা বেশি লাভ, কোনটাতে তোমার বেশি উৎপাদন আসবে,
উৎপাদন সম্ভাবনা কতটুকু, কতটুকু টাকা কত খাটালে কোনটাতে আমার কতটুকু ছাড়তে হবে, এই যে রেখার মাধ্যমে দেখানো হয় তাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই বিষয়গুলো আমি খুব বেশি ব্যাখ্যা যাচ্ছি না, কারণ বেসিক ক্লাসে আমি এই বিষয়গুলো এত সহজ আলোচনা করেছি, যারা সেই ক্লাস দেখেছো তাদের জন্য আর কিছু কঠিন থাকার কথা না, তারা এটা বুঝছো। এরপর যদি তোমার যদি বেসিক ক্লাস না করা থাকা যদি প্রশ্ন থাকে তাহলে এটা কমেন্টে জানাও, প্রশ্ন নাম্বারটা একদম নাম্বার দিয়ে বলবা 10, 15, 8। এই জন্য বলি পড়ার আগেই খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে তারা পড়তে থাকো, যাতে তোমার যা তথ্যগুলো দিই যা প্রয়োজন সেটা তুমি লিখে রাখতে পারো। প্রিপারেশনটা যাতে একটু টাইট হয়, জোরালো হয়। প্রস্তুতি আগে মানসিকভাবে অনেক প্রস্তুত হও। মানুষের সকল কর্ম প্রচেষ্টা কেন পরিচালিত হয়? ভোগের জন্য। ঠিক আছে? অনেক অনেক রকম ডায়লগ মাইলগ দেয়, কিন্তু মূল উদ্দেশ্য একটাই যে আমাকে অনেক ভোগ করতে হবে, আমাকে অনেক সুখ লাভ করতে হবে। তাই সবকিছুর উদ্দেশ্য ভোগের জন্য। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি? ওই যে ওটা গিয়েছে, আচ্ছা এটাও, এটা হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা, হ্যাঁ, সর্বোচ্চ মুনাফার জন্য, আর কোনো কারণ নেই কিন্তু। সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য কি করতে হয়? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি? সর্বোচ্চ মুনাফা করা, এটি তো সবারই উদ্দেশ্য কিন্তু এটাই। বাংলাদেশ অর্থ ব্যবস্থা কোন ধরনের? বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলাম, এই যে মিশ্র। বাংলাদেশের অর্থ ব্যবস্থা মিশ্র সিস্টেম, হ্যাঁ, এটা কম্বাইন করা, মিলানো। অর্থাৎ এটার মধ্যে একটু একটু ধনতন্ত্র আছে, এক ফোঁটা সমাজতন্ত্র আছে, মিলে গোটা দিয়ে বানানো হয়েছে বাংলাদেশের অর্থনীতি। আমরা সবকিছুতেই মিশ্র, আমরা জাতি হিসেবে মিশ্র, আমরা না ককেশীয়, না বাঙালিও, না হচ্ছে এই নিগ্রো, না হইতেছি শ্বেতাঙ্গ, আমরাও জাতি হিসেবে মিশ্র। দাম প্রক্রিয়া অদৃশ্য হস্ত ধারণের প্রবর্তক কে? এটার প্রবর্তক হচ্ছে অর্থনীতির জনক। কেন অর্থনীতির জনক কি মনে করো দেখো তো? এই অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। সুতরাং এই আইডিয়াটারও জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। এই অদৃশ্য হাত কথাটা যদি কতে চলে আসে, আসলো, ক্ষতে যদি চলে আসে, অদৃশ্য হাত বলতে কি বুঝো? অদৃশ্য হাত বলতে এটাই বুঝি যে কেউ দাম নির্ধারণ করে না, কিভাবে যেন একটা দাম নির্ধারণ হয়েই যায়। তুমি মনে করো একটা নতুন জিনিস বানিয়েছো, তুমি মনে করো কাঁচামরিচ দিয়ে সন্দেশ বানিয়েছো, কথার কথা। এখন তুমি এটা বাজারে বিক্রি করতে চাও, তা বিক্রি করতে গেলে তুমি এটার দাম কত রাখবে, তুমি এটা কিভাবে নির্ধারণ করবে? কেউ তো তোমাকে বলে দিল না, কেউ তো বলেও দিল, তুমি তখন চিন্তা করবে আচ্ছা জিনিসটার চাহিদাটা বাজারে কেমন, আচ্ছা এই জিনিসটা আমার খরচ পড়েছে কেমন, কত হলে আমার পোষাবে, আমার নিজের ভ্যালুটা, এইগুলো তুমি নিজেরা দাম নির্ধারণ করে ফেলো না? এটাই হচ্ছে অর্থনীতি, এটি বলে অদৃশ্য হাত, কেউ দেখতেছে না, কিন্তু চাহিদা, যোগান, অবস্থা, পার্সিয়াল পরিবেশ অনুযায়ী একটা দাম নির্ধারিত হয়েই যায়। এটাই হচ্ছে অ্যাডাম স্মিথের কথা, মানে অ্যাডাম স্মিথের ধারণা অদৃশ্য হাত। আর এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এইটা বেশি গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য? স্বয়ংক্রিয়, যেহেতু স্বয়ংক্রিয় বলেছে এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর এখানে পুঁজিবাদী আছে, পরীক্ষা তো ধনতান্ত্রিক আসতে পারে, ওই ধনতান্ত্রিক পুঁজিবাদী সব একই জিনিস। তারপর নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। আচ্ছা উদ্দীপকটা দেখেছো? উদ্দীপক না, ছবিটা আগে দেখো, ছবিটা দেখলে তারপর তোমাকে উত্তরটা করতে হবে। চারটা প্রশ্নই আছে, ছবিটা দেখো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এ এম সি এন বি। উদ্দীপকের ইউ বিন্দু কি নির্দেশ করে? এই বিন্দুটা কি নির্দেশ করছে, কি বুঝাচ্ছে, কি ইন্ডিকেট করতেছে? স্বল্প উৎপাদন উপকরণের অপূর্ণ ব্যবহার, শ্রম ও মূলধনের দক্ষ ব্যবহার, উপকরণের অপূর্ণ ব্যবহার, এই যেটা উপকরণের অপূর্ণ ব্যবহারের মানে একটু বুঝে নাও। দেখো তোমার কাছে একটা যে জমি আছে, সেই জমিতে তুমি মনে করো 3 ধরনের উৎপাদন করতে পারো। হয় এরকম ধরো, যদি 4 কেজি ধরি, এই শূন্য, এতে শূন্য আছে 1, 2, 3, 4, এটাও মনে করো যে 0, 1, 2, 3, 4 এরকম। তো তুমি একটা উৎপাদন করলে আরেকটা কি তোমাকে ছাড়তে হবে, একটা উৎপাদন করলে আরেকটা তোমাকে ব্যয় তোমাকে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে উদ্দীপকের ইউ বিন্দুতে কি নির্দেশ করে? এটা নির্দেশ করে এরকম তোমার যতটুকু সামর্থ্য ছিল, এ এম সি এন বি হচ্ছে তোমার সর্বোচ্চ সামর্থ্য, এর বাইরে তুমি যেতে পারবা না, এই বিন্দু পর্যন্ত এগুলোতে করতে পারবা না। তুমি সামর্থ্যর ভিতরে করেছো, তার মানে তুমি পুরোপুরি সম্পদের ব্যবহার করোনি। তোমার জমি ছিল 5 কাঠা, তুমি 3 কাঠা ব্যবহার করেছো, 2 কাঠা পড়ে রয়েছে, এই যে এটাই ছিল উপকরণের অপূর্ণ ব্যবহার এবং অধিক উৎপাদন। অধিক উৎপাদন হবে না, স্বল্প উপকরণে অপূর্ণ ব্যবহার। তাহলে দেখো, আচ্ছা আমার ব্যাখ্যা ঠিক ছিল, কিন্তু আমার উত্তর বলায় ভুল হয়েছে, উত্তর এটা হবে না, উত্তর হবে হচ্ছে স্বল্প উৎপাদন হবে, ঠিক আছে, উপকরণে অপূর্ণ ব্যবহার, এটা হবে। কারণ এখানে যখন অধিক উৎপাদন দেখলাম তখন বুঝতে পারলাম না, এটা ভুল হবে।
আচ্ছা, আমি আগেও বলেছি, এবারও বলতেছি, তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আমি আগে দেখে নেই না। সাধারণত অনেকেই এই কাজটা করে, আগে দেখে নেয়। আমি দেখে নিলে আমার কাছে মনে হয় স্টুডেন্টের সাথে সেটা প্রতারণা, কোন টিচার দেখলে এটা খারাপও বলবো না, এমনি বললাম যে আমার কাছে মনে হয় যে আমি সঠিক ফিলটা পাই না। আমার কাছে মনে হয় যে আমি স্টুডেন্ট একটু ফিল করা অনুভব করি যে আমি এটা উত্তর দেখিনি, তারপরেও কিভাবে করে বুঝার চেষ্টা করবো বা পারবো যে আসলে সঠিক উত্তরটা কি হবে। এই জন্যই এভাবে করে, এই জন্য আমার একটু ভুল হয়ে যেতে পারে, তো এই জন্য ব্যাখ্যা বেশি মনোযোগ দিবে। আর যদি ভুল করে ফেলি তাহলে সেটা কমেন্টে জানাবেন, স্যার আপনার এই প্রশ্নের উত্তরটা ভুল ছিল। কারণ অনেক সময় হয় কি, সত্যি আমার ভুল হয়। অনেক সময় হতে পারে যে না, তুমি মনে করতেছো ভুল, আমি ব্যাখ্যা দিয়ে পরে তোমাকে ওটা বুঝিয়ে দিতে পারবো, পারি যদি আমরা যদি ভুল আমি স্বীকার করে নিবো, আর যদি না হয় তাহলে তো ব্যাখ্যা করে বুঝিয়ে দিব, না আসলে তোমার ওই জায়গাটাতে ওই বিষয়টা বোঝায় ভুল ছিল। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বলে, সম্পদের সীমাবদ্ধতাকে বলে অভাবের তুলনায় এই যে দুষ্প্রাপ্যতা। অর্থাৎ আমি জিনিসটা ঠিক মতো পেলাম না, দুষ্প্রাপ্যতা। অভাবের তুলনায় সম্পদ সীমাবদ্ধ হলে এটা হবে দুষ্প্রাপ্যতা। প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে ৩টি। কি? হাউ, আমি কিভাবে উৎপাদন করব। এরপর হচ্ছে হোয়াট, আমি কি উৎপাদন করব। আরেকটা হচ্ছে হুম, কার জন্য উৎপাদন করব, পুরুষের জন্য, নারীর জন্য, শিশুর জন্য, না কি কিশোরীর জন্য। এই যেগুলো হচ্ছে 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা। কোন অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা, যখনই কেন্দ্রীয় পরিকল্পনা বা একক পরিকল্পনা বা সরকারি পরিকল্পনা যেটাই হবে, তখনই ওটার উত্তর একটাই হবে, সেটা হচ্ছে নির্দেশমূলক। নির্দেশমূলক কিংবা সমাজতান্ত্রিক, ওই সমাজতান্ত্রিক নির্দেশমূলক এগুলো সব একই কথা। র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেন? র্যাগনার ফ্রিশ কয় ভাগে ভাগ করেন? ও ঠিক আছে, র্যাগনার ফ্রিশ যখন ভাগ করেছে, র্যাগনার ফ্রিশ নামটা যখন আসবে তুমি সাথে সাথে মনে করবা হচ্ছে ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি। তখন বলো তো উত্তর কোনটা হবে? এ দেখো তুমি কিন্তু পেরে গিয়েছো। যেহেতু ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতি বলেছি, তাহলে তো 2 হচ্ছে, কারণ এটা 2টা প্রকার। আর এই অর্থনীতি এরকম 2 ভাগে ভাগ করার যে আব্বু বা জনক, সেটা হচ্ছে র্যাগনার ফ্রিশ। দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় যে অর্থব্যবস্থায়, যে অর্থব্যবস্থায়, এটা আবারও আসছে, এটা তো মিশ্র হবে, ধনতান্ত্রিক হবে। সুতরাং কিছুতে ইসলামী ব্যবস্থা হবে না। ইসলাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম নির্ধারিত। আসলে ইসলামী তো স্বয়ংক্রিয়, ইসলাম তাহলে কিভাবে হয়? নির্দেশ মানে তো সরকার নির্দেশ দিয়ে দেয়। ইসলামী দাম ব্যবস্থা নির্দেশ কে দেয়? কেউ দেয় না। দুইটাও স্বয়ংক্রিয়ভাবে হয়। তো ইসলামের দাম ব্যবস্থার মধ্যে একটা কথা থাকে যে একটু ইনসাফ করা, একেবারে সুযোগ বুঝে ঝোঁক মরে কোপ মারা, অতিরিক্ত লাভ না করা, এটাই হচ্ছে ইনসাফ। দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয় এইভাবে। তাহলে উত্তর যদি হয় 2 এবং 3 হবে। অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কোনটি? অর্থনীতির যমজ সমস্যা, যমজ মানে অর্থনীতির একটা প্রধান প্রধান 2টা সমস্যা আছে, সেই 2টা যমজ সমস্যা বলে, সেটা হচ্ছে এই যে এটা সি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন সমস্যা। অর্থাৎ একটা হলো সম্পদ অভাব, দুষ্প্রাপ্য, আর একটা হচ্ছে কোনটা যে নির্বাচন করব ওটা নির্বাচন করা যায় না। এরপর আসি, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? ভোক্তার স্বাধীনতা, শ্রেণী শোষণহীনতা, উদ্যোগের স্বাধীনতা। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ভোক্তার স্বাধীনতা অবশ্যই, শ্রেণী শোষণহীনতা না উদ্যোগের স্বাধীনতা। শ্রেণী শোষণহীনতা এটা হবে না, কারণ ধনতান্ত্রিক ওই শ্রেণীর কথা চিন্তা করে না, কে মরলো এটা সে চিন্তা করে না, সে প্রত্যেকের নিজের স্বতন্ত্রভাবে চিন্তা করে যে আমি বাঁচতে চাই বা আমি বেশি খাইতে চাই, এভাবে করে চিন্তা করে ধনতান্ত্রিক। সুতরাং এখানে 1 এবং 3 হবে উত্তর, 1 এবং 3 হবে উত্তর। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটা? তাহলে আগে কবে গিয়েছেন এটা? না, এটা যায়নি, অন্যভাবে গিয়েছিল, এটা একটা দেখো। সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় যদি আমরা ধরি, এইখানে জাতীয় আয় তো হবে, কারণ জাতীয় কথাটা যখন আছে পুরো রাষ্ট্রের ভাব বুঝাচ্ছে, অর্থনীতির একটা বড় আলোচনা হচ্ছে, তাহলে এটাই তো হবে। সুদের হারও একটা রাষ্ট্রের পুরো ইকোনমিক্যাল সিস্টেমে সুদের হার কত হবে সেই অনুযায়ী হবে। ফার্মের মুনাফা এটা হবে না, কারণ ফার্ম হচ্ছে একটা ক্ষুদ্র ইউনিট, একক ইউনিট, এটা ব্যষ্টিক হতে পারে, এটা সামষ্টিক হতে পারে না। শিল্প যদি বলতো শিল্পের মুনাফা তাইলে হতে পারে, কিন্তু শিল্প সারা দেশব্যাপী অনুযায়ী হয়। যদি আমরা দেখি, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তরটা দাও। যে চিত্র লক্ষ্য করছো, করো লক্ষ্য করে বা প্রশ্ন উত্তর দাও, দেখি কি পারো, কেমন পারো। 24 উত্তর যদি করি, নিচের চিত্র লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর যদি দাও, সেটা হচ্ছে 50 মণ গমের সুযোগ ব্যয় কত মণ ধান?
50 মণ গমের সুযোগ ব্যয় কত মণ ধান, 50 মণ গমের সুযোগ ব্যয় কত মণ ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো 50 মণ যদি গম হয় তাহলে এর সর্বোচ্চ তো এটাই হবে, এই যে বিন্দুটা 35, তাহলে সর্বোচ্চ হবে এই যে 35 মণ ধান। ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি হলো, আমরা দ্বিতীয়তে প্রায় শেষের দিকে চলে এসেছি। ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি হলো ক্রেতা ও বিক্রেতা, অবশ্যই। চাহিদা ও যোগান, অবশ্যই। শ্রমিক শ্রেণী, নো। তারা ধনতান্ত্রিক অদৃশ্য শক্তি বলে কিছু না। সোভিয়েত ইউনিয়নকে সমাজতন্ত্রের পতন হয় কত সালে? আচ্ছা, এটা কেন প্রশ্ন আসলো? এটা ইতিহাসের প্রশ্ন, আমাদের এখানে কেন আসলো? ওই যে নির্দেশমূলক অর্থনীতি, সমাজতন্ত্র অর্থনীতিটা বোঝার জন্য এই জিনিসটা এসেছে। তাহলে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন ঘটে কত সালে? কত সালে? এই যে না, 1930 সালে তো এই সমাজতন্ত্রের শুরু হয়। তাহলে একটু একসাথে তার দুইটাই শিখে রাখো। সমাজতন্ত্র শুরু হয় 1917 সালে, শেষ হয়ে যায় 30 সালে। 30 সাল পর্যন্ত 13 বছর কইরা বুঝতে পারছে দুরু, এটা কোনো কামেরই না। ঠিক আছে? ইয়া নফসি নফসি চাচা আপন পান বাঁচা। তাহলে উত্তরটা হবে 1930। উদ্দীপকে প্রশ্ন তো দাও। আচ্ছা, উদ্দীপকটা তো নাই, আমরা থাক, এটা পারবা। যদি সমাজে ওয়াই দ্রব্যের তুলনায় এক দ্রব্যের প্রয়োজন বেশি হয়, তাহলে কোনটা হবে, কোন বিন্দুতে? এটা প্রশ্ন উত্তর চিত্রটা বুঝতেছো কিনা? বুঝলেই প্রশ্নটা করা যাবে। এটা খুব সিম্পল উত্তর। যেমন এইখানে এল আছে সর্বোচ্চ, সুতরাং এখানে এম হবে। উত্তর আর কিছুই না। যদি ওয়াই দ্রব্য এল পরিমাণ, এটার সর্বোচ্চ হচ্ছে, এক্স দ্রব্যের হচ্ছে এম পরিমাণ, তাইলে এখানে উত্তর আসবে এম। সি, উত্তর এম পরিমাণ। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটা? ব্যক্তিগত আয়, বেকার সমস্যা, বাণিজ্য চক্রের উত্থান পতন। কোনটা হবে? সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটা? অর্থনীতি আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তিগত আয়। সামষ্টিক অর্থনীতি অর্থ বিষয় হচ্ছে বাণিজ্য। ব্যক্তিগত আয় হবে না, তাহলে তো সামষ্টিক হয় না। বেকার সমস্যা একটা সামষ্টিক অর্থনীতি। বাণিজ্য চক্রের উত্থান পতন, এটাও হবে। বাণিজ্য চক্র বলতে সারা দেশের বাণিজ্যই বুঝাচ্ছে, তাহলে 2 এবং 3 যৌথভাবে হয়। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? এটা যদি সম্পদের নিয়ে বেশি ক্যাচাল করেছে একজনই, সে হচ্ছে এল রবিনস। হ্যাঁ, এল রবিনস। পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন দেশে কত ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? আসলে বিভিন্ন দেশে অনেক রকমই আছে, কিন্তু ওই তোমাদের বইয়ে আছে 4 প্রকার, সুতরাং তোমরা 4 প্রকারই জানো। আরো যে 4 প্রকার বলতে শুধু তোমাদের বইয়ে আছে এমন না, সারা পৃথিবীর মোটামুটি এটাই বেশি। এছাড়াও আরো অনেক ধরনের প্রভাব থাকতে পারে, হয়তো অনেকে জানেও না। তো 4টাই আসলে প্রচলিত, বা 4টাই সর্বজন স্বীকৃত। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি? এই তো মূল কথা, উৎপাদন কি? মুনাফা সর্বোচ্চ করা। এটা একবার গিয়েছে, একবার আসলো, প্রশ্ন মানে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ডাবল এসেছে। ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়। ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয় যদি নির্দিষ্ট ফার্মের উৎপাদন, একক দ্রব্যের মূল্য, নির্দিষ্ট ফার্মের উৎপাদন, একক দ্রব্যের মূল্য, জাতীয় আয়। না, জাতীয় আয় যদি হয় এটা বাদ দিয়ে বাকি দুইটা হবে। নির্দিষ্ট ফার্মের উৎপাদন, একক দ্রব্যের মূল্য, তাহলে 1 এবং 2। উদ্দীপক এবং কি আছে? চিত্রে ই বিন্দুতে কি নির্দেশ করে? এই যে ই বিন্দুটা, এটা আগে একবার গিয়েছে, এখন আবার গেল। অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার নিশ্চিত করে। ঠিক আছে? সম্পদের অদক্ষ ব্যবহার ও বেকারত্ব, জিনিসটা কাজে লাগতেছে না, এটা নির্দেশ করে। আমাদের দেশে যেরকম কাজ আছে, সবাই যে বেকার, কারণ কি? কাজের অভাবে বেকার না, সে যথার্থ যে কাজটা আছে সেই কাজটা আবার সে জানে না, এই জন্য বেকার। এই জন্য পড়াশোনা যা করব সেটা হচ্ছে নিজেকে ডেভেলপ করার চিন্তা করে করে পড়তে হবে। কোন রকম পরীক্ষা পাস করে ফেললাম এই জন্য না। এই জন্যই যারা কোন রকম শুধু পোস্টে পাস করতে, তারা হচ্ছে শুধু গাইড টেস্ট দেখে উত্তরগুলো করে ফেলে। এরকম ব্যাখ্যা সহ শুধু আমাদের কাছেই পাচ্ছ। অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করার সময় কয়টি সমস্যা দেখা দেয়? 2টি সমস্যা। কি কি? অসীম দুষ্প্রাপ্যতা, আর একটা হচ্ছে নির্বাচন। কোন দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয়
তাকে কি বলে? মোট ব্যয়, সুযোগ ব্যয়, প্রান্তিক, এই যে সুযোগ ব্যয়, এটাও সুযোগ। ঠিক আছে? সাদিয়ারে পাইতে গিয়ে নাদিয়ারে ছেড়ে দিলা, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। করলাম লক্ষ্য, উত্তরও যদি দিতে চাই দেই। কেমন? নিচে লক্ষ্য করো, প্রশ্ন উত্তর দাও। চিত্রে প্রদর্শিত এম এন রেখাটির নাম কি? এম এবং এন, এই যে রেখাটা, এই রেখাটার নাম কি? এই রেখার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ প্রভৃতি সম্পন্ন হয় সরকারের পরিকল্পনায়। ধনতান্ত্রিক যদি বলেছে তাহলে এইটা উত্তর হবে না সবার আগে। অর্থমন্ত্রী পরিকল্পনায়, ব্যক্তিগত পরিকল্পনায়, কোনটি নয়? এই যে ব্যক্তিগত পরিকল্পনায়। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দাম নির্ধারিত হয় বিক্রেতা স্বেচ্ছা চাহিদা যোগান, এই যে এটা চাহিদা ও যোগানের ঘাত প্রতীকের দ্বারা। হ্যাঁ, চাহিদা যোগানের, অর্থাৎ চাহিদার যোগানই বলে দেয় দাম এটা কত হতে পারে বা কত হওয়া উচিত। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ভিত্তি কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ভিত্তি হচ্ছে অবাধ প্রতিযোগিতা। তীব্র প্রতিযোগিতার কারণে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা জিনিসটা অটোমেটিক একটা দাম নির্ধারিত হয়ে যায়। ধনতন্ত্র অদৃশ্য শক্তিকে কি বলে? অদৃশ্য শক্তি বলতেই দাম ব্যবস্থা। অর্থনীতিকে মাইক্রো এবং ম্যাক্রো শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করে? এটা আমাদের নিশ্চয়ই আগে আলোচনা আমাদের একটু গিয়েছে যে এই দুটা ধারণার উদ্ভাবক হচ্ছে র্যাগনার ফ্রিশ। অনেকে ফ্রেশ বলে, তার মালটা খুব ফ্রেশ, এটা না বলে ফ্রিশ দেয়া ফেলাইছে। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষুদ্র। হ্যাঁ, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। বলে না মাইক্রোবাস, হ্যাঁ, মাইক্রো ক্রেডিট, গ্রামীণ ব্যাংক, তাহলে মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি যথাক্রমে গ্রিক শব্দ মাইক্রোস ও ম্যাক্রোস উদ্ভব হয়েছে। অর্থনীতির বৃহৎ ও ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, অর্থনীতির আংশিক ও পূর্ণাঙ্গ চিত্র নিয়ে আলোচনা করে। আচ্ছা, এটা একটু জটিল প্রশ্ন হয়ে গেছে, আমাদের একটু ভেবে ভেবে দেখতে হবে। দেখি। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি যথাক্রমে গ্রিক শব্দ মাইক্রোস ও ম্যাক্রোস উদ্ভব হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। অর্থনীতি বৃহৎ ও ক্ষুদ্র বিষয়ে আলোচনা করে, এটাও ঠিক হয়। অর্থনীতি আংশিক ও পূর্ণ চিত্র আলোচনা, এটাও ঠিক হয়। কিন্তু দুই একটু সমস্যা আছে, তোমরা খেয়াল করোনি, এটা অনেকে না দেখে দুম করে দাগ দিয়ে দিবে। বলছে যথাক্রমে ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, অর্থনীতির বৃহৎ। দেখো, বিদেশি সমস্যা অর্থনীতি যথাক্রমে বলছে, তাহলে যথাক্রমে বলে তুমি জিনিসটা যথাক্রম অনুসরণ করেছে কিনা সেটা মনে রাখো। এখানে বলছে অর্থনীতির বৃহৎ ও ক্ষুদ্র বিষয়, আগে বলছে বৃহৎ, আগে বৃহৎ বলে এটা কি ব্যষ্টিকের সাথে যায় না? তাহলে ব্যষ্টিক কি বৃহৎ নিয়ে আলোচনা করে? ব্যষ্টিক ক্ষুদ্র নিয়ে আলোচনা করে। সুতরাং এই জায়গার মধ্যে একটু পাওয়ার আছে। এই একটা প্রশ্ন পরীক্ষা আসলে তো খুব তুখোর স্টুডেন্ট যারা, তারাও ভুল করে বসবে, পরীক্ষা বের হওয়ার পরে মাথায় হাত দিবে আর এটা তো খেয়াল করি নাই। হ্যাঁ, সুতরাং এই জন্যই তোমাদের বলি টেস্ট পেপার সলভ প্রোগ্রাম যে তোমাদের জন্য কি যে উপকার হবে বা হচ্ছে, যে এই জিনিসগুলো তোমাদের আমরা এখন ধরায় দিলে নিশ্চয়ই পরীক্ষা এরকম 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন তুমি এরকম বেঁচে যেতে পারবা এগুলো করার কারণে। তো যাই হোক, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পাওয়ার জন্য আমরা খুবই আশাবাদী, মানে খুব চাই তোমরা কমেন্ট করো কি জানতে চাও, এবং এরকম টেস্ট পেপার সলভ নিয়ে একদম এমসিকিউ দেখাচ্ছি, সিকিউরও সলভ আসবে, সেটা নিয়ে আমাদের কোর্স থাকবে। সেই কোর্সে কিভাবে যুক্ত হতে পারো সেটা তোমরা কমেন্টে জানতে চাও, কমেন্ট করো। তো আমরা আশা করি এই টেস্ট পেপার সলভ এর প্রোগ্রামটা তোমাদের জন্য যে উপকার নিয়ে আসবে সেই উপকারে তোমরা অভ্যস্ত হয়ে উঠো। ঠিক আছে? সাথে থাকো মানবিক জ্ঞানের। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।